আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হুসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। সৌদি আরবের কাছে ভারী অস্ত্র বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে পরিচিত 3টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবকে চাপ দেওয়ার জন্য 3 বছরের পুরনো নীতি বদলে দিল বাইডেন প্রশাসন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। বাইডেন প্রশাসন গত সপ্তাহে কংগ্রেসকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে বলে নিশ্চিত করেছেন কংগ্রেসের একজন সহকারী। একটি সূত্র বলছে, আগামী সপ্তাহের প্রথম দিকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি শুরু হতে পারে। অন্য একটি সূত্র বলছে, অস্ত্র বিক্রির সময় নিয়ে আলোচনা এখনও চলছে। বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সৌদিরা তাদের চুক্তির শর্ত পূরণ করেছে এবং আমরাও আমাদেরটি পূরণের জন্য প্রস্তুত। কংগ্রেসের উপযুক্ত নির্দেশনা এবং পরামর্শের ভিত্তিতে এই বিষয়গুলোকে এখন নিয়মিত অবস্থায় ফিরিয়ে আনা হবে। মার্কিন আইনের অধীনে বড় আন্তর্জাতিক অস্ত্র চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার আগে কংগ্রেস সদস্যরা পর্যালোচনা করেন। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান আইন প্রণেতারা সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে প্রশ্ন তুলেছেন। ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের ক্ষতি এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার উদ্বেগের বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। কিন্তু ইসরায়েলে গত 7 অক্টোবর হামাসের হামলার পর এবং ইয়েমেনে অভিযান পরিচালনার কৌশল পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অশান্তির পরিস্থিতিতে মার্কিন কংগ্রেস থেকে আগের মতো আর আপত্তি জোরালো হচ্ছে না। তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইরান এবং লেবাননের শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। গত মাসের শেষের দিকে এই অঞ্চলে হুমকির মাত্রাও বেড়েছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন যে জোট সরকার বর্তমানে দেশটিতে ক্ষমতাসীন রয়েছে তা আর মাত্র 2 মাস টিকে থাকতে পারবে বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আদালতে হাজিরা দেওয়ার জন্য কারাগার থেকে বের করা হলে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা বলেন, এই সরকার চোরাবালিতে আটকা পড়েছে, যদিও তারা বুঝতে পারছে না, কারণ এই সরকারের নেতৃত্বে রয়েছে একদল নির্বোধ। ইমরান খান আরও বলেন, আমি আজ এই জেল থেকে বলছি, এই সরকারের মেয়াদ আর মাত্র 2 মাস। 2 মাসের বেশি এই সরকার টিকতে পারবে না। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 2023 সালের অগাস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। তার আগে 2022 সালের এপ্রিল মাসে পার্লামেন্টে বিরোধী দলীয় এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। বর্তমানে 2023 সালের 9 মের দাঙ্গায় ইমরান খানের সংশ্লিষ্টতা সংক্রান্ত মামলার বিচার কাজ শুরু হয়েছে। আদিয়ালা কারাগারের ভেতরেই বসেছে আদালতের বেঞ্চ। ইমরান খানকে ইতোমধ্যে দাঙ্গার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে ইমরান খান বলেছেন, 9 মের দাঙ্গায় তার দল পিটিআইয়ের নেতাকর্মীরা সরাসরি সংশ্লিষ্ট ছিল এমন কোনো প্রমাণ যদি রাষ্ট্রপক্ষ দেখাতে পারে, কেবল তাহলেই ক্ষমা চাইবেন তিনি। এর প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি উন্মাদ নই যে দলের কর্মীদের দাঙ্গা সৃষ্টির নির্দেশ দেব। রাষ্ট্রপক্ষ এখনও আমার সামনে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, কিন্তু রাষ্ট্রপক্ষ যদি প্রমাণ হাজির করে সেক্ষেত্রে কি করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইমরান বলেন, সেক্ষেত্রে আমি পিটিআই থেকে নিজেকে প্রত্যাহার করে নেব এবং আদালত যে সাজা দেবে তা মাথা পেতে গ্রহণ করব। ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাভি এই কথা জানান। ফাদাভি বলেন, শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ এবং ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট। এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ছিলেন। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি নিহত হন। সেখানে তিনি যেই ভবনে অবস্থান করছিলেন সেটিতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এক দেহরক্ষী সহ তিনি নিহত হন। তেহরান এবং হামাসের দাবি, হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। তবে এই বিষয়ে ইসরায়েল এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে শুক্রবার জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, ইসরায়েলকে রক্ষা করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। ইরানের দিক থেকে এই ধরনের কোনো হুমকি এলে সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে নেই। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আহ্বান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েল এবং হামাসকে যুদ্ধবিরতির আলোচনা আবারও শুরু করতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আর এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো যুদ্ধ চায় না, এমনটাই মন্তব্য করছেন আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের ৩০৮তম দিন ছিল গত শুক্রবার। এদিন গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় বড় ধরনের একটি হামলা চালিয়েছে হামাস। কয়েক মাস ধরে এই হামলাটির জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। হামলায় ইসরায়েলি বেশ কিছু সেনা নিহত হয়েছে, পুড়েছে অনেকগুলো গাড়ি। এছাড়া রাফা শহরেও দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, রাফা শহরের তাল আল সুলতান এলাকার একটি বাড়িতে প্রবেশ করা ৯ দখলদার সেনার ওপর দুর্গ বিধ্বংসী টিবিজি শেল দিয়ে হামলা চালিয়েছে যোদ্ধারা। হামলায় সেনাদের সবাই নিহত কিংবা আহত হয়েছে। হামলার পরপরই সেখানে উদ্ধারকারী হেলিকপ্টার আসতে দেখা গেছে। এদিন অ্যাম্বুশ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, আল কাসামের প্রকাশিত হামলার ভিডিওতে গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় আল বারা বিন আজব মসজিদের কাছে এই হামলাটির জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়ে রেখেছিল আল কাসামের যোদ্ধারা। হামলাটিকে তারা আল বারা অ্যাটাক নামে চিহ্নিত করেছে। হামলাটি চালানো হয় জুলাই মাসের ২৬ তারিখে, তবে এর জন্য বোমা পুঁতে রাখা হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। ভিডিওতে দেখা গেছে কঠোরভাবে ইসরায়েলি বাহিনীর উপর নজরদারি করার পর বোমার বিস্ফোরণ ঘটে। আল কাসাম জানায়, অ্যাম্বুশ এলাকায় দখলদার সেনাদের আনার জন্য শুরুতে তাদের কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে টিবিজি শেল দিয়ে হামলা চালানো হয়। এরপর তারা অ্যাম্বুশ পয়েন্টের দিকে আসতেই পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সেনাদের সাথে থাকা ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালানো হয়। এই সময় প্রথম কয়েকটি বিস্ফোরণ থেকে যেসব সেনা বেঁচে যায় তারা মসজিদের দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে। এরপর সেখানে চূড়ান্ত বিস্ফোরণ ঘটানো হয় এবং এই অপারেশনটি বিরাট সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শুক্রবার ৯ দফা হামলা চালিয়েছে ইসরায়েলের সেনা অবস্থানের উপর। রকেট, আর্টিলারি এবং ড্রোনের সাহায্যে তারা পর্যায়ক্রমে বিভিন্ন টার্গেটে হামলা চালায়। এর মধ্যে ছিল উত্তর ইসরায়েলি বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের হেডকোয়ার্টার, উপকূলীয় ব্যাটালিয়নের হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং স্থাপনা। এসব হামলায় কাতিউশা রকেট, ফালাক মিসাইল এবং নিজেদের তৈরি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হিজবুল্লাহ। গাজা সিটির একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্কুলটি ঘরবাড়ি হারা মানুষদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকায় স্কুলটিতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা যখন ফজরের নামাজ পড়ছিলেন তখন তাদের উপর মিসাইল হামলা চালায় ইসরায়েল। অন্তত ৩টি মিসাইল স্কুলটিতে আঘাত করে। ইসরায়েলের দাবি, স্কুলটিতে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান ছিল। গাজা সরকারের মিডিয়া অফিস এই হামলার পর আবারও ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজা সিটির আল তাবিন স্কুলে গণহত্যা চালিয়েছে। এতে ১০০রও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ফিলিস্তিনিদের উপর পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নিধনের পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। আল জাজিরা বলছে, হামলাটি এতটা ভয়াবহ ছিল যে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা যায়নি। ৭ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং এখনও পর্যন্ত প্রায় ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে রাশিয়া এবং সেখানে শুক্রবার বাড়তি সেনা পাঠিয়েছে মস্কো। এর আগে শত শত ইউক্রেনীয় সেনা রুশ সেনা সীমান্ত দিয়ে ঢুকে পড়ে, যাকে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মাটিতে কিয়েভের সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের আন্তঃসীমান্ত অনুপ্রবেশ মোকাবেলা করতে কুরস্ক অঞ্চলে শক্তি বৃদ্ধি করা হচ্ছে। RIA সংবাদ সংস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলেছে, রাশিয়া একাধিক রকেট লঞ্চার, আর্টিলারি, ট্যাঙ্ক সহ অনেক যুদ্ধযান মোতায়েন করেছে সেখানে। রাশিয়া জরুরি অবস্থা ঘোষণা করেছে এমন সময়ে যখন সেখানে ৫০০ জনের বেশি আক্রান্ত হয়েছে বা ক্ষতির পরিমাণ ৫০০ মিলিয়ন রুবল ছাড়িয়ে গেছে। কুরস্কের নির্বাহী গভর্নর আলেক্সেই মিরনভ টেলিগ্রামে বলেছেন, কুরস্ক অঞ্চলে কার্যক্রম পরিচালনার পরিস্থিতি এখনও কঠিন। ইউক্রেনের অতর্কিত অভিযান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য উঠে আসেনি এবং তাদের কৌশলগত লক্ষ্য এখনও অস্পষ্ট। কিয়েভের কর্মকর্তারা নির্দিষ্টভাবে এই অনুপ্রবেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না, তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক শীর্ষ উপদেষ্টা বলেছেন, সীমান্ত অঞ্চলে হামলার কারণে রাশিয়া বুঝতে শুরু করবে যে যুদ্ধটা ধীরে ধীরে রুশ ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ছে। সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রের নানা স্থানে, বিশেষ করে ডোনেস্ক অঞ্চলে তীব্র রুশ আগ্রাসন সামলানোর চেষ্টা করছে। এমন সময় এই হামলার ঘটনা ঘটে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, তিনি ডোনেটস্কের আরও কিছু অংশ অধিগ্রহণ করতে চান, যা ক্রেমলিনের বাহিনী এখনও দখল করেনি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।